আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই এভি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। দেখো, আমাদের বইয়ের সাথে শিক্ষক তুমি একদম ফ্রি পেয়ে যাচ্ছ। সো দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশন অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে ফেলো। চলো, আমরা মূলত একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করতেছি। দেখো, প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, বলছে নিচে তথ্যসমূহ লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, বলছে এক্স একটা যৌগ, বলছে ক্লোরিন পরমাণুর চেয়ে 2টি প্রোটন কম আছে। আচ্ছা, ক্লোরিন পরমাণুতে প্রোটন থাকে কয়টা? ক্লোরিনের যেহেতু পারমাণবিক সংখ্যা 17 আর পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা, তার মানে আমরা বুঝতেই পারতেছি 17 থেকে 2টা প্রোটন কম, তার মানে 15। আর 15 প্রোটন মানে কি বলতো? মৌলটা আসলে ফসফরাস। মৌলটা কি? ফসফরাস। আশা করি আমরা বের করতে পারছি। এরপরে বলছে ওয়াই পর্যায় সারণীতে ক্যালসিয়ামের 4 ঘর ডানে। তাহলে দেখো, ক্যালসিয়াম হচ্ছে 20। ওকে, তাহলে 20-এর পরে কে থাকবে? 21। 21-এর পরে কে থাকবে? 22। 22-এর পর কে থাকবে? 23। 23-এর পর কি বলতো? 24। দেখো, ক্যালসিয়ামের পর 4 ঘর ডানে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তার মানে কি 24। দেখো, পর্যায় সারণীতে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত, তার মানে 24। 24 পারমাণবিক সংখ্যা কার? ক্রোমিয়ামের। তার মানে দেখো, ওয়াই মৌলটা আসলে কে ছিল বলতো? ক্রোমিয়াম। ওকে, এবং দেখো বলছে চতুর্থ পর্যায়ের 11 নাম্বার গ্রুপে অবস্থিত, তার মানে বুঝতে পারতেছি এটা আসলে কপার। এটা কে বলতো? কপার। এটা হচ্ছে 29। ওকে, আশা করি আমরা মৌলগুলো বের করতে পারছি। এখন আমাকে কি বলছে দেখো, বলছে মুদ্রা ধাতু কাকে বলে? আমরা জানি যে সকল ধাতু দ্বারা মুদ্রা তৈরি করা হতো। গ্রুপ নাম্বার 11 এর 3টা মৌল কপার, সিলভার, গোল্ড, এই 3টা মৌলকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। কপার, সিলভার, গোল্ড। ঠিক আছে, এই 3টা মৌলকে আমরা কি বলি? এই 3টা মৌলকে আমরা বলি হচ্ছে মুদ্রা ধাতু। আশা করি বুঝতে পেরেছি। দেখো, খ নম্বর প্রশ্ন বলছে আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ আয়োডিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা জানি যে সকল পদার্থকে তাপ দিলে সে সকল পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় এবং উক্ত বাষ্পকে আবার শীতলীকরণ করলে সরাসরি কঠিনে পরিণত হবে, তাদেরকে আমরা বলবো কি? ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এইরকমই I2 অর্থাৎ আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। কেননা আয়োডিনকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে সে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং ওই বাষ্পকে যদি আমরা আবারও ঘনীভবন বা শীতলীকরণ করি তাহলে সেক্ষেত্রে আবারও কিন্তু আমরা কঠিন আয়োডিন পেয়ে যাব। যার কারণে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, আর ঊর্ধ্বপাতিত পদার্থ সমূহের ক্ষেত্রে কখনো তরল অবস্থা পাওয়া যায় না, তাই আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যাবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এখন আসো, গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে ওয়াই এর অবস্থান নির্ণয় করো। আচ্ছা, ওয়াই এর অবস্থান নির্ণয় করব আমরা। চলো, তাহলে দেখো, গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আসলে ওয়াই মৌলটা কে ছিল? আমরা কিন্তু একটু আগে বের করে ফেলছি। ওয়াই মৌলটা ছিল আসলে ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম হচ্ছে 24। এখন এর অবস্থান নির্ণয়, তাই না? চলো, অবস্থান নির্ণয়টা আমরা করে আসি। এর জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম ধর্মী, এই জিনিসটা মাথায় রাখবো আমরা। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2, 2s2, 2p কি বলতো? 6, 3s2, 3p কি বলতো? 6, 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 4s কি হবে? 1, এবং 3d কি হবে বলতো? 3d কিন্তু 5 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ওকে, মাথায় রাখবো। তাহলে দেখো, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু একটু ব্যতিক্রম, এই জিনিসটা একটু মাথায় রেখো। আচ্ছা, এখন আসো, দেখো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয়ের 3টা রুলস আমরা শিখে আসছি। রুলস নাম্বার 1, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি s উপশক্তি স্তরে যায় তাহলে উক্ত s উপশক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকবে সেটি হচ্ছে তার গ্রুপ নাম্বার এবং সর্বোচ্চ কক্ষপথ তার পর্যায় সংখ্যা। তাহলে দেখো, রুলসটা আমি আরেকবার রিপিট করতেছি। রুলস নাম্বার 1, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি s উপশক্তি স্তর থাকে তাহলে উক্ত s উপশক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান থাকবে সেটি হচ্ছে তার গ্রুপ সংখ্যা, আর সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে তার পর্যায় সংখ্যা। এটা গেল রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2 কি ছিল? ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি s ও p উপশক্তি স্তরে যায় তাহলে উক্ত s ও p এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাওয়া যায় এবং সর্বোচ্চ কক্ষপথ তার পর্যায় সংখ্যা। রুলস নাম্বার 2 আরেকবার রিপিট করতেছি আমি, যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি s ও p উপশক্তি স্তরে যায় তাহলে উক্ত s ও p উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাওয়া যায় এবং সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে তার পর্যায় সংখ্যা। এবং রুলস নাম্বার 3 ছিল কি বলতো?
ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি এস উপশক্তি স্তরে যায় এবং তার পূর্বে যদি একটি ডি উপশক্তি স্তর থাকে, তাহলে উক্ত এসও ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে তার গ্রুপ সংখ্যা এবং সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে তার পর্যায় সংখ্যা। যেই 3 নম্বর রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, এইটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি আসবে বলো তো? 1s2 2s2 2p 6 3s2 3p 6 4s আমরা আগে না লিখে আমরা এখন কাকে লিখবো বলো তো? 3k, মানে সাজাই লেখার জন্য আর কি। 3d 5 এবং 4s কি বলো তো? 1। তাহলে দেখো রুলস নাম্বার 3 কি ছিল? ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যদি এস উপশক্তি স্তরে যায়, এই যে দেখো এসে গেছে, এবং তার পূর্বে যদি একটি ডি উপশক্তি স্তর থাকে, তাহলে উক্ত এস ও ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার মানে গ্রুপ কত আসবে বলো তো? গ্রুপ হচ্ছে এস প্লাস ডি। তাহলে দেখো এস এ ইলেকট্রন ছিল কয়টা? একটা। ডি তে ইলেকট্রন ছিল 5টা, তার মানে গ্রুপ নাম্বার 6। তার মানে ক্রোমিয়াম কত নাম্বার গ্রুপের মৌল? 6 নাম্বার গ্রুপের মৌল। এখন আসো, এরপরে বলছে পর্যায় সংখ্যা কত, তাই না? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কক্ষপথ তার পর্যায় সংখ্যা। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ কক্ষপথ কত? 4। তাহলে পর্যায় হচ্ছে 4। তার মানে ক্রোমিয়াম আসলে 4 নাম্বার পর্যায়ের কত বলতো? 6 নাম্বার গ্রুপের মৌল। আশা করি বুঝতে পেরেছি গ নাম্বার প্রশ্নটা। তাহলে আমি যা যা বলছি সেগুলো তোমরা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আমাদের বইটা পড়ে নেবা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। চলো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, দেখি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে। ঘ নাম্বার প্রশ্নে বলছে, দেখো ঘ নাম্বার প্রশ্নটা দেখো, বলছে এক্স ওয়াই জেড মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো। তাহলে চলো পারমাণবিক আকারটা আমরা ক্রম বিশ্লেষণ করে আসি। ফসফরাস, ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার, তাই না? তাহলে এখন আসো আমরা একটু সলভ করার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে তাহলে দেখো ফসফরাস, ক্রোমিয়াম আর হচ্ছে কপার, এই তিনটা মৌলের আকারের ক্রম ব্যাখ্যা করতে বলছে। দেখো পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আমরা জানি, পারমাণবিক আকার, ঠিক আছে, আকার পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে আকারটা হ্রাস পেতে থাকে। কি পেতে থাকে? হ্রাস পেতে থাকে। কেন? কারণ পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে আমাদের কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং কক্ষপথে থাকা ইলেকট্রন সময়ের মধ্যে আকর্ষণ বল বেড়ে যায়, আর আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে মূলত আমাদের কি হয় বলতো? আকারটা ছোট হয়ে যায়। আর পর্যায় সারণী যদি আমরা উপর থেকে নিচের দিকে নামতে থাকি, তাহলে পর্যায়ক্রমে আমাদের পারমাণবিক আকারের ক্রমটা কি হয় বলতো? মানটা কিন্তু বৃদ্ধি পায়। এর কারণ কি? কারণ হচ্ছে তুমি যখনই পর্যায় সারণীর নিচের দিকে নামতে থাকবে, একটা করে কক্ষপথ যোগ হতে থাকে। কক্ষপথ যোগ হওয়ার ফলে নিউক্লিয়াসের সঙ্গে কক্ষপথের দূরত্ব বেড়ে যায়, অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ বল কমে যায়। আর আকর্ষণ যত কমে যাবে আকারটা তত কি হবে বলতো? বড় হবে। তাহলে সেক্ষেত্রে এখন তুমি লক্ষ্য করো, ফসফরাস হচ্ছে কি বলতো? ফসফরাসের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, গ্রুপ নাম্বার হচ্ছে সে 15 মৌল, গ্রুপ হচ্ছে 15 এবং পর্যায় কিন্তু 3 নাম্বার পর্যায়ের মৌল, সে 3 নাম্বার পর্যায়ের মৌল, ঠিক আছে? পর্যায় কত বলতো? 3। আবার তুমি লক্ষ্য করো, আমি তিনটাকেই দেখাই দিচ্ছি, তাহলে ক্রমটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং দেখো আরেকটা মৌল কি ছিল? ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামেরটা আমরা মাত্রই বের করে আসছি, সেটা হচ্ছে কি বলতো? ক্রোমিয়াম হচ্ছে গ্রুপ নাম্বার 6 এর মৌল এবং পর্যায় নাম্বার কত বলতো? পর্যায় নাম্বার 4 এর মৌল, ঠিক আছে? পর্যায় 4, পর্যায় 4, ওকে। আর কপারের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, কপার হচ্ছে গ্রুপ নাম্বার 11 এর মৌল, গ্রুপ 11, আর পর্যায় নাম্বার 4 এর মৌল, ঠিক আছে? পর্যায় 4 এর মৌল। তাহলে এখন দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কি লক্ষ্য করা যায় বলতো? পর্যায় 4, তাই না? হ্যাঁ, পর্যায় 4 এর মৌল। এখন দেখো এই যে মৌলগুলোতে আমি লিখলাম, এই মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে চাই বা ব্যাখ্যা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি লক্ষ্য করা যায় বলতো? সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কার আকার বড় কার আকার ছোট, তাই না? তাহলে তুমি এখন একটা জিনিস লক্ষ্য করো তো, বাম থেকে ডানে গেলে কি হয়? আকারটা কিন্তু হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। তাহলে দেখো এ হচ্ছে 3 নাম্বার পর্যায়ের মৌল আর এই দুইটা হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল। তার মানে কি এরা এক ধাপ নিচে আছে, মানে এদের আকার কিন্তু বড়, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে আকারের ক্রমটা বের করি। চলো, কার থেকে কার আকার বড়, তাই না? তাহলে আকারের ক্রম বের করতে পারলেই আমরা কিন্তু আকারের ক্রমটা বের করে ফেলি, ওকে। তাহলে এখন তুমি লক্ষ্য করো, এ হচ্ছে 3 নাম্বার পর্যায়
আর এই দুটো হচ্ছে 4 নাম্বার পর্যায়। এখন তুমি লক্ষ্য করো, সে হচ্ছে 11 নাম্বার গ্রুপের মৌল, সে হচ্ছে 6 নাম্বার গ্রুপের মৌল। তাহলে পর্যায় একই হইলেও দেখো আগে কিন্তু কে আছে, আগে আছে ক্রোমিয়াম, তারপরে কয়েক ঘরের পরে কিন্তু আছে কে বলতো, কপার, তাই না? তাহলে দেখো বাম থেকে ডান দিকে যাচ্ছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, আকারটা হ্রাস পায়, সেক্ষেত্রে কপারের কিন্তু আকারটা হ্রাস পাচ্ছে, আর ক্রোমিয়ামের আকারটা কিন্তু এখানে কি বলতো, বড়। তাহলে দেখো আর ফসফরাসের চাইতে তো এমনি থেকেই বড়, কারণ সে তো 3 নাম্বার পর্যায়ের, আর এই দুটো তো 4 নাম্বার পর্যায়ে। তার মানে এখানে সবচেয়ে বেশি বড় হচ্ছে কে বলতো, ক্রোমিয়াম, কারণ সর্ববামে অবস্থিত, সবার নিচে অবস্থিত। এবং তার চাইতে একটু ছোট কে বলতো, কপার, এবং সবচাইতে আকারে ছোট কে বলতো, ফসফরাস, কারণ সে হচ্ছে 3 নাম্বার পর্যায়ের মৌল। এটাই হচ্ছে মূলত আমাদের আকারের ক্রম। আর এই আকারের ক্রমটা এরকম হওয়ার কারণ কি বলতো, কারণটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। ওকে, ইলেকট্রন বিন্যাস করলেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। আশা করি আকারের ক্রম জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, যে আকারটা কেন এরকম ছোট বড় হলো। তাহলে দেখো এই যে ক খ গ ঘ প্রশ্ন, তোমার যে যা সমস্যা ছিল, জাস্ট কিউআর কোড স্ক্রিনের মাধ্যমে ভিডিওটি দেখে কিন্তু তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারলে। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে সরাসরি সংগ্রহ করে ফেলো। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।